$25 লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না ঠাকুরগাঁওয়ের অপহৃত মিলনকে। অর্ধগলিত মরদেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে ক্ষুব্ধ জনতার আগুন। তারা মিলনকে এমন নির্মমভাবে হত্যা করছে, আর যেন কারো সন্তান এভাবে হারাইতে না হয়। আমরা সবাই চাই যত দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের সামনে দেখাতে। পটুয়াখালীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ নির্যাতনের বিচার দ্রুত সময়ের মধ্যে চাইলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযুক্ত এক কিশোর গ্রেফতার হলেও পলাতক আরেকজন। গাজায় আবারও বর্বর হামলার প্রতিবাদে কয়েক জেলায় বিক্ষোভ, যুদ্ধবিরোধী চুক্তি ভেঙে গণহত্যার নিন্দা। নাটোরে ইসরায়েলের পণ্য বয়কটের ঘোষণা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোব্বা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, 25 লাখ টাকা মুক্তিপণ দিয়েও ঠাকুরগাঁওয়ের মিলনকে জীবিত ফিরে পাওয়া গেল না পরিবারের। 25 দিন পর পরিত্যক্ত টয়লেটে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মূল হোতার বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। ঠাকুরগাঁও সদরের সবগঞ্জ এলাকার সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট, সেখানে পুঁতে রাখা ছিল পীরগঞ্জের মিলনের মরদেহ। অপহরণের 25 দিন পর বৃহস্পতিবার ভোররাতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অভিযুক্তের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। স্বজনরা জানান, গেল 23 ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হয় মিলন। এরপরই 3 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। 5 মার্চ থানায় জিডি করে পরিবার। 4 দিন পর চাওয়া হয় 25 লাখ টাকা। শর্ত দেওয়া হয় চলন্ত ট্রেন থেকে পীরগঞ্জের সেনুয়া এলাকায় টাকার ব্যাগ বাইরে ফেলে দেয়ার। দিনাজপুর স্টেশনে মিলনকে জীবিত পাওয়ার তথ্য দেয় চক্রটি। কথা মতো কাজ করেও শেষ পর্যন্ত জীবিত পাওয়া যায়নি মিলনকে। যারা অপহরণ করছিল তারা ওকে 25 লক্ষ টাকা নিয়েও মারে ফেলছে। তারা মিলনকে তার পরিবারের কাছে ফিরে দেয়নি এবং কি তারা মিলনকে এমন নির্মমভাবে হত্যা করছে, আর যেন কারো সন্তান এভাবে হারাইতে না হয়। পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সেজান, রত্নাসহ 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাওয়া যায় মরদেহের সন্ধান। প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করেছিল চক্রটি। আমরা যতটুকু জেনেছি এরা প্রফেশনাল, কারণ এর আগেও আমরা প্রেমের ফাঁদ দেখিয়ে, তারপরে চাকরির প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করেছে। আমরা সম্ভবত 7 জন বা 8 জন এরকম ভিকটিম কে আমরা পেয়েছি, হয়তো এই সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দীর্ঘ 27 দিন পরে প্রশাসন আমাদেরকে লাশ দিয়েছে, প্রশাসন কোনো কিছু করতে পারে নাই। আপনাদের সাথে আমাদের দাবি এক দাবি, আমরা সবাই চাই যত দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের সামনে দেখাতে। পীরগঞ্জের চাপাপাড়া এলাকার বাসিন্দা নিহত মিলন মিয়া। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন 4 জন। বুধবার মধ্যরাতে উপজেলার গণিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বাবুল মিয়ার সাথে তার মামা লাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বাবুলের পরিবারের উপর হামলা চালানো হয়। স্ত্রী নূরজাহানকে গলা কেটে হত্যা করে তারা। এ সময় 4 জনকে পিটিয়ে জখম করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল মিয়া ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আইসে আয়ার ধাদে রান্দা খুবাইছে, খুবাইলে সে শিকার মাসে, শিকার মেলে তার স্বামী উঠছে, তার স্বামী উঠতে আইসে, তার স্বামীরে খুবাইছে। ওর ভগ্নিপতিরে মাসে, ওর বাগনারে মাসে, আমার তালুইমা উরে মাসে, এটা আমরা বিচার চাই। মা হারাইছি, আমার ছোট বোনও হারাইছে, আমার ছোট ভাইও হারাইছে। এর যতটা কষ্ট পাইতাছি তার চাইতেও বেশি ওদের বিচার আমরা চাই।
পটুয়াখালীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার কিশোর আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দুই আসামি বয়সে কিশোর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে পটুয়াখালীতে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার বিচার কাজ শুরুর দাবি জানান তারা। পটুয়াখালীতে নির্যাতনের শিকার শিক্ষার্থী বুধবার সন্ধ্যায় বাদী হয়ে ধর্ষণ মামলা করার পরপরই দুই আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাতেই ধরা পড়ে অভিযুক্ত এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করে 4 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির তারিখ পরে নির্ধারণ হবে জানিয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। হাজিরের মাধ্যমে কোর্টে সুপর্দ জেলখানায় পাঠানো হয়েছে। গ্রেফতার হবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা চলতেছে। এদিকে ভুক্তভোগী কিশোরীর খোঁজ খবর নিতে পটুয়াখালী মেডিকেলে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতৃবৃন্দ। কথা বলেন পরিবারের সাথে। এছাড়া বৈঠক করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে। পরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাহিদ ইসলাম। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী ধর্ষণের আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শুরু করতে না পারলে রাজপথে প্রতিবাদের হুঁশিয়ারি দেন তিনি। সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ষণ মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায় দুজন। ভুক্তভোগীর বাবা 19 জুলাই আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজায় ফের ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। দুপুরে রংপুরের শাপলা চত্বরে মিছিল বের করে মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাবে সমাবেশ করেন তারা। এদিকে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর জামায়াত। বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি না মেনে গাজার নিরস্ত্র শিশু, নারী ও পুরুষকে হত্যা করেছে ইসরায়েল। বোমা হামলায় রক্ত ঝরেছে নিরীহ মানুষের। এদিকে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। ইসরায়েলের পণ্য বয়কটের ঘোষণাও দেন তারা। ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা বন্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। পাচারের শিকার 21 বাংলাদেশিকে বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বুধবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের হাতে তুলে দেওয়া হয়। পরে আইনি সহায়তা দিতে দুটি এনজিও তাদের গ্রহণ করে। পরে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ফেরত আসারা যশোর, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা। ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হন। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে আনা হয়। দেশের বিভিন্ন স্থানে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল সহ কয়েকটি দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির পক্ষে হাইকোর্টের রায়ে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর হবে। তবে এই পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাশ করে বের হবে তাদের চাকরির শূন্য পদ 30% কমে গেল বলেও জানান শিক্ষার্থীরা। এ সময় সকল প্রকার ক্লাস এবং চলমান পরীক্ষা পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দেন তারা। এদিকে সিলেটে সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবিগুলো জানান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চ মহলে অবহিত করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। ঈদের কেনাকাটায় সরগরম রংপুর সহ উত্তরাঞ্চলের ফুটপাত।
দাম কম, তাই নিম্নবিত্তের পাশাপাশি ফুটপাথে বেড়েছে সীমিত আয়ের মানুষ এবং মধ্যবিত্তের ভিড়। দোকানিদের দাবি, ডেকোরেশন খরচ না থাকায় মানসম্পন্ন পণ্য কম লাভেই বিক্রি করছেন তারা, তাই ভিড় একটু বেশি। রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, সুপারমার্কেট মোড় হয়ে টাউন হল পর্যন্ত এলাকা। ফুটপাতে সব বয়সী নারী পুরুষের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতাদের উপস্থিতিতে সরগরম পুরো এলাকা। এমন দৃশ্য এখন উত্তরের 16 জেলা ও উপজেলার ফুটপাতগুলোতে। ক্রেতাদের কাতারে নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি যোগ দিয়েছেন নির্ধারিত আয়ের মানুষ। দাম কম হওয়ায় আয়ের সাথে সঙ্গতি মেলাতেই ফুটপাতে ভিড় বাড়াচ্ছেন ক্রেতারা। ফুটপাতে একটু সাশ্রয়ভাবে কেনা যাচ্ছে, এই জন্য অনেকে মার্কেট থেকেও ফুটপাতের উপরে বেশি আপনার নির্ভরশীল হচ্ছে। পরিবারের অনেকের জন্য কেনাকাটা করলাম, আরও কিছু করব। আমার সাধ্যের মধ্যে ফুটপাতে আমি পাচ্ছি। আপাতত শাড়ি কেনা হয়েছে, প্যান্ট কেনা হয়েছে, আর এখন আবার জামা কেনার জন্য দেখতেছি। বেচা বিক্রিও বেশ ভালো। দোকানিদের দাবি, ডেকোরেশন খরচ না থাকায় মানসম্পন্ন পণ্য কম লাভেই বিক্রি করতে পারছেন তারা। বেচা কেনা হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। মার্কেটে এই যে আপনার মনে করেন কম পাচ্ছে 2 টাকা, সেম জিনিসে মার্কেটেও যা পাচ্ছে ফুটপাতেও তাই পাচ্ছে। সবাই আসতেছে, আর মূলত ফুটপাত কি ভাই রোডের মধ্যে সবাই দেখতেছে, দেখার সময় নিয়ে যাচ্ছে। আমরা এই যে প্রতিটা 2 পিস যেগুলো বেচতেছি, ঠিক আছে, এগুলো আমরা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, সর্বোচ্চ 50 টাকা লাভ করে মাল বিক্রি করি, যার কারণে আমাদের কাছে সবাই কেনাকাটা করে। এটা আমরা এখানে 300, 350 টাকায় বেচতেছি, আর যদি মার্কেটের দোকানে নিতে যায় এটা 600 টাকা, 700 টাকায় কিনতে হবে। পোশাকের পাশাপাশি ফুটপাতে দেদারসে বিক্রি হচ্ছে মেয়েদের প্রসাধনী সহ ছেলেদের প্যান্ট, বেল্ট, মানিব্যাগ ও বিভিন্ন সামগ্রী। রংপুর সহ উত্তরাঞ্চলে প্রতি বছর ঈদের মৌসুমে অন্তত 35,000 ব্যবসায়ী তাদের ফুটপাতের দোকানে বেচা বিক্রি করেন। প্রত্যেকটি দোকানে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়। 350 টাকা। সরকার, মাধবুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, ইফতারে কোন ধরনের খাবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কুষ্টিয়াতে? খাবারের মান নিয়ে ক্রেতারা কি বলছেন? লোপা, আপনি জানেন যে বরাবরই কুষ্টিয়ার যারা মানুষ রয়েছে তারা কিন্তু ভোজন রসিক, সেটা রমজান হোক অথবা রমজানের বাদে হোক, কিন্তু রমজান আলাদা একটি বাড়তি রং যুক্ত করে এই খাবারের ক্ষেত্রে। কুষ্টিয়ার মানুষ যদিও টক ঝাল মিষ্টি এগুলো খুবই পছন্দ করে। কুষ্টিয়ার ভালো খাবারের মধ্যে যেমন কুলফি মালাই খুব বেশি চাহিদা রয়েছে, কুষ্টিয়ার কুলফিটা, সেই সাথে যে মশলা জাতীয় খাবার সেগুলো রয়েছে। এই রমজানকে কেন্দ্র করে যেসব ইফতারি যেসব প্রতিষ্ঠানগুলোতে তৈরি করা হয় সেই সব জায়গাতে আসলে মাংসের যে কয়েক ধরনের পদ রয়েছে সেগুলোর পাশাপাশি আরও যেসব এইসব জায়গাগুলোতে যে ধরনের কাস্টমাররা আসেন ঠিক তাদের উদ্দেশ্য করেই কয়েক ধরনের খাবার আইটেম এখানে তৈরি করা হয়েছে। সেই সাথে পানীয় রয়েছে কয়েক রকমের, আর বিশেষ করে জিলেপি মুড়ির যে বিষয়টি রয়েছে সেটা তো আছে। জিলেপির সঙ্গে কুষ্টিয়াতে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, সেটি কিন্তু বুদিয়া জাতীয় খাবার, যেটা খুবই ছোট দানাদার যে মিষ্টি খাবারটি, সেটিও কিন্তু মুড়ির সঙ্গে মিক্সড করে সেটিও খাওয়ানো হয়। আমরা যদি একটু জিলেপির এটা দেখাই, জিলেপিটাও অত্যন্ত জনপ্রিয় আমাদের কুষ্টিয়ার এই অঞ্চলে, কারণ ইফতারির পাশাপাশি তারা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কুলফি মালাই যেমন থাকে, রসমালাই মিষ্টি যেমন থাকে, ঠিক সেভাবে কিন্তু এই বুদিয়াও থাকে। এই কুষ্টিয়ার ইফতার বাজারে এবং কুষ্টিয়ার মানুষ সবসময় আসলে টক ঝাল মিষ্টি সবগুলোই তারা খেতে পছন্দ করেন বলে আমরা কাস্টমারদের থেকেও জানতে পারি। লোপা, বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।